বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার সঙ্গে চারজন অতিথি রয়েছেন। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডানে রয়েছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব এবং সাবেক রাষ্ট্রদূত। তার ডানে রয়েছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ রিদওয়ানুর রহমান, প্রধান গবেষক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টার। আমার বায়ে রয়েছেন মোখলেসুর রহমান, সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ। সর্ববামে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আজকে আমরা কথা বলবো, আপনারা জানেন যে আমরা করোনা কালের মধ্যে রয়েছি এবং একই সঙ্গে লকডাউনের ছুটির মধ্যে রয়েছি। এটি নিয়ে নানান আলোচনা হচ্ছে, আমরা সেটি নিয়েই মূলত আজকে কথা বলবো। প্রাসঙ্গিকভাবেই আসবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে কথাগুলো জানিয়েছেন, পরীক্ষা কিভাবে হবে, শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্তগুলো জানিয়েছেন, পরিকল্পনা জানিয়েছেন, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। সুযোগ পেলে আমরা একটু কথা বলতে চেষ্টা করব চামড়ার দর নিয়েও, যেটি সরকার নির্ধারণ করেছে, যেহেতু আপনারা জানেন আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। আমি আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডাক্তার রিদওয়ানুর রহমান। যে লকডাউন নিয়ে অনেক কথা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে, অন্তত 6টি দেশেও লকডাউন নিয়ে আবার নতুন করে চিন্তাভাবনা শুরু হচ্ছে। অস্ট্রেলিয়াতে আমরা জানি সিডনিতে 2 সপ্তাহ লকডাউন বাড়িয়েছে। এমন চিত্র বিভিন্ন জায়গায় রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটটি সত্যিকার অর্থেই ভিন্ন। এখানে আমরা জীবন, জীবিকা এগুলোকে খুঁজতে চেষ্টা করেছি, ভারসাম্য আনতে চেষ্টা করেছি, এবং একই সঙ্গে আমরা চেয়েছি যে আপনার বৈশ্বিক যে এক ধরনের মন্দার মধ্য দিয়ে যাচ্ছে অর্থনীতি, বাংলাদেশ যেন সেটি থেকে বেঁচে থাকে, সেই প্রচেষ্টাও আমাদের সরকারের আমরা দেখেছি। ফলে অর্থনীতিও কতটা বাঁচাতে পেরেছে, আজকের আলোচনায় এটি আমি শুনতে চেষ্টা করব আপনাদের কাছ থেকে। শুরুতে যদি আপনি একটু করোনার চিত্রের বিপরীতে 226 জন আজকেও মারা গেছেন, প্রতিদিনই 2 শতাধিক মৃত্যু, অনেক পীড়াদায়ক। এই প্রেক্ষাপটে লকডাউন তুলে নেওয়া, শিথিল করা নিয়ে অনেক বিরূপ সমালোচনা হচ্ছে। আসলে কি করার ছিল সরকারের, বা যে সিদ্ধান্তটি হয়েছে সেটিকে আপনি কতটা সমর্থন করেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। মানে যে কোনো একটা যুক্তি দিতে গেলে তো ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, ভিত্তি থাকতে হয়। তাহলে এই লকডাউনের ভিত্তি, যেমন আপনি বললেন যে সিডনিতে লকডাউন দিয়েছে, আরও 2 সপ্তাহ বাড়িয়েছে। ওখানে কিন্তু মাত্র ট্রিপল ডিজিট না, ডাবল ডিজিট ফিগারের রোগী শনাক্ত হয়েছে, তাতেই ওরা লকডাউন দিয়ে দিয়েছে। কারণ হচ্ছে ওদের লকডাউন মানে হচ্ছে ওরা লকডাউন এমন যে ওই ডিজিজটা ওই জায়গাতে সরতে পারবে না, ওরা ওইটাকে আটকায় ফেলবে। আটকায় ওরা হান্টিং করলো, হান্টিং করে ধরে সংক্রমণ বন্ধ করে দিল। যখন বন্ধ হলে তুলে হলো। আমাদের দেশে কিন্তু এরকম নয়। আমাদের দেশে লকডাউন দিয়ে সংক্রমণ কমানো সম্ভব নয়, কারণ সংক্রমণ কমাতে গেলে আমাকে টেস্ট আইসোলেশন দিতে হবে। যারা আক্রান্ত আছে ওদেরকে মাঠে ছেড়ে দিয়ে লকডাউন দিয়ে তেমন কোনো সুবিধা পাওয়া যাবে না, সংক্রমণ বন্ধ হবে না। কিন্তু একসাথে অনেক বেশি লোক ইনফেক্টেড হওয়াটা কমিয়ে দেবে, তাহলে কম লোক ইনফেক্টেড হবে। তাহলে যেহেতু হাসপাতালের উপরে চাপ কম পড়বে, চাপ কমে যায়। যেহেতু 100 জন নতুন রোগী হলে ধরে নেওয়া হয় যে 1 জন মারা যাবে, তাহলে যত বেশি রোগী আক্রান্ত হবে অত বেশি লোক মারা যাবে। আমরা যেই ফিগারটা দেখছি সেটা হচ্ছে হাসপাতালে যারা পৌঁছাতে পারছে, ওদের মধ্যে অনেকে করোনার লক্ষণ নেই, করোনার লক্ষণ আছে, টেস্ট করা যায় নাই বা টেস্ট নেগেটিভ আছে। আর হচ্ছে লকডাউনের কারণে মানুষ কিন্তু আসতে পারছে না। ডিস্ট্রিক্ট সদর হাসপাতালে আসা সব লোকের পক্ষে সম্ভব নয়। এটা শতকরা 10 ভাগ বা 20 ভাগ লোকের পক্ষে সম্ভব, যে অ্যাম্বুলেন্স ভাড়া করে কয়েকজন লোক নিয়ে ওটা করবে। তাইলে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা স্ন্যাপশট, এখানে আরও অনেক বড় নাম্বার এটা হতে পারে। তো আমাদেরকে করতে হয়েছে বলে যে লকডাউন দেওয়া হয় 2টা কারণে, একটা হচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে হেলথ সিস্টেমকে প্রস্তুত করা, রেডি করা, যে এই সময়ের মধ্যে আমি রেডি হয়ে যাব যাতে এরপরে যদি রুগী বাড়ে তার জন্য আমি ম্যানেজ করতে পারি। তাহলে আমাদের দেশে কিন্তু এই 2টার একটাও আমরা করছি না। আমাদের লকডাউন হচ্ছে হাসপাতালের রুগী কমানো যায় কি না, হাসপাতালের উপর যদি রুগীর চাপ কম থাকে তাহলে রুগীদের বেঁচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, মৃত্যু হার কমে যাবে। তাহলে সেই জায়গায় আমরা কিন্তু কোনোটাই, আমাদের লকডাউনে মেইনলি হাসপাতালে আসাই বন্ধ হয়েছে, রাদার দেন সংক্রমিত হয় নাই, এরকম হয় নাই। এবং এটার একটা রেট, পজিটিভিটি রেট যেটা বলে, সেটা হচ্ছে মনে করেন যেটা অস্ট্রেলিয়াতে বললেন সেটা কিন্তু লেস দেন 1%, ওরা লকডাউন দিয়েছে। ইন জেনারেল বলে যে এটা যদি 5%-এর উপরে যায়, এরকম রেসপিরেটরি ভাইরাস যেটা ভয়ানকভাবে সংক্রামক, তখন কিন্তু একটা মেজার হচ্ছে লকডাউন।
জি আমার দেশে এখন চলছে প্রায় অ্যারাউন্ড 30%, 30 ভাগ। জি তাহলে এখানে তো লকডাউন তো 5%-এ দেওয়ার কথা, আপনি 30%-এ কী করবেন? তাহলে বৈজ্ঞানিকভাবে যদি করতে হয় তাহলে কিন্তু এটা লকডাউন উইথড্র করা যায় না। কারণ হচ্ছে আমি জি, জি। জেনে শুনে 30% পজিটিভিটি যেখানে, ওখানে সব মানুষকে ছেড়ে দিলাম যে তোমরা মারা যাও, ইনফেক্টেড হও, এটা কিন্তু করতে পারে না বৈজ্ঞানিকভাবে। জি তাহলে এটা এই সিদ্ধান্তটা যেটা একেবারে সব খুলে দিয়েছে, জি। সেটা বিজ্ঞানের বিপরীত জি অবস্থান। আবারও আসবো আপনার কাছে। আমি একটু জনাব মফাজ্জল করিম, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই যে বললেন যে 30% বা এর চেয়ে বেশি আমরা একেবারে খুলে দিলাম, আমরা আসলে খুলে দিলাম, অধ্যাপক ডাক্তার রিদওয়ানুর রহমান বললেন বটে, আসলে আমাদের কি করার ছিল? আপনি আমাদের চেয়ে অনেক দেখেছেন জীবন দুনিয়া, অভিজ্ঞতার আলোকে আপনি কি বলবেন যে মানে লকডাউনের বাস্তবতাটা কতটা আমাদের সঙ্গে আসলে যায়? ধন্যবাদ। হ্যাঁ, দেখেছি, এবং আমি আবার করোনা আক্রান্ত ছিলাম। জি, আপনি করোনা বিজয়ী বীর। জি, পুরস্কার দেবেন না কিছু? জি নিশ্চয়ই। ভালো কথা। তো অতএব অভিজ্ঞতাতেও কিছু বলা যায় আর জি কি। নিশ্চয়ই নিশ্চয়ই। বিষয়টা হচ্ছে এমন, লকডাউনই করেন আর লক আপই করেন। লক আপ মানে জেলের মধ্যে নিয়ে ঢুকানো আর কি, লক আপের মধ্যে নিয়ে পুরো। জি। যেটাই করুন না কেন, এবার তো লকআপেও নেওয়া হয়েছে। জি। যেটাই করুন না কেন, বাংলাদেশে কিছুই আমার মতে আর কি কোনোটাই ফলপ্রসূ হবে না। হবে না এই জন্যে, আপনি একটা রুগীর চিকিৎসা করছেন, একজন ডাক্তার রুগীর চিকিৎসা করছেন, সেই রুগী যদি সহযোগিতা না করে ডাক্তারের সঙ্গে, ডাক্তার বলে দিলেন এই ওষুধটা খাবেন দিনে 3 বার করে বা এসে ইত্যাদি, সে ওটা টাচই করলো না, তাহলে পরে ওই রুগী ভালো হবে কি? ভালো হবে কি করে? এই যে এই ব্যাপারটা আমাদের এখানে, এই কোভিডের ব্যাপারটা, জি এটা তো সাধারণ মানুষ, জনসাধারণের জন্য, মানুষের জন্য করা হচ্ছে, তাই না? জি এবং সেই মানুষ যদি নিজেরা যদি এটা স্বতঃপ্রণোদিত হয়ে যদি এগিয়ে না আসে, এমনকি যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ম্যাজিস্ট্রেট ইত্যাদি দিয়ে চেষ্টা করা হচ্ছে তাদেরকে আইন মানানোর, সেটাও মানছে না, তাহলে এখানে কি হবে? এখানে আর কোনো হিসাব কিতাব মানছে না মানে মানতে পারছে কি আসলে? পারুক না পারুক, কতটা ইচ্ছাকৃত, কতটা বাধ্য হয়ে করছে? দেখুন আমি মনে করি আর কি, মানে না খেয়ে মরবে, এই যে যে কথাটা বলা হচ্ছে আর কি, জি জি এটাকে ট্যাকল করা যায়। ট্যাকল করার জন্য আপনাকে দেখতে হবে প্রথম কয় পার্সেন্ট মানুষ না খেয়ে মরতে পারে, ঠিক আছে? এবং সেই মানুষগুলোকে খাওয়ানোর দায়িত্ব যদি সরকার কিছুটা নেয়, যেখানে তার রোজ মনে করেন 500 টাকার খাবার দাবারের দরকার ছিল, সেখানে 500 টাকার, অবশ্য ওই শ্রেণীর মানুষ 500 টাকা ডেলি খায় না, মাসে হয়তো বা 15 দিনে 500 টাকা খায়, সেখানে অন্তত যদি 100 টাকার খাবারও যদি সরকারের পক্ষ থেকে, এবং যেটা দেওয়া হচ্ছে, আমি সবসময় বলে এসেছি, যাই করুন না কেন লোকগুলোর মুখে আগে ভাত তুলে দিতে হবে। জি এবং সেটাই করা হচ্ছে। ওইটা করে তারপরে লকডাউন যদি আপনি কড়াকড়িভাবে করেন, দেন ইটস ওকে। আর তা না হলে পরে আপনি শুধু লকডাউন করে বলেন ভেতরে থাকো, ওটাতে হবে না। কারণ তাকে বাঁচতে হবে, এবং সে চিন্তা করবে যে বের হয়ে আসছে, সে বলবে আমার বাঁচার চাইতে আমার বাচ্চা কাচ্চা যারা না খেয়ে মারা যাচ্ছে, চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে পরিবারের সদস্যরা, তাদের বাঁচানোর জন্য আমাকে বাইরে যেতেই হবে, অ্যারেস্ট করেন আর যাই করেন, ফাইন করেন, যাই করেন। তো এটাই আপনার এই জিনিসটা সমন্বয় করতে হবে যে করেই হোক। আচ্ছা, দ্বিতীয়ত, যে কোনো আইন বা যে কোনো নিয়ম আপনি যদি চালু করতে চান, তাহলে শুধুমাত্র আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ম্যাজিস্ট্রেট, আইন টাইন এবং দিয়ে এমনকি সেনাবাহিনী, বিজিবি ইত্যাদি নামিয়ে হবে না। এই জন্যে প্রথম কথা হচ্ছে, এটা তো কোনো শত্রুর বিরুদ্ধে তো যাচ্ছে না, দেশের লোকের বিরুদ্ধে। কি আপনি মনে করেন যে আর্মি গিয়ে গুলি করা আরম্ভ করে দেবে বা পুলিশকে করবে? এটা তো তার দেশের মানুষ, তারই মানুষ, হয়তো বুঝাইয়া সুঝাইয়া বা একটু ধমক দিয়ে বা 2-1 চর থাপ্পড় দিয়ে করতে পারে, কিন্তু এর বেশি তো নয়। ওটাতে এখন কাজ হবে না। এটা এখানে কিন্তু আরেকটা জিনিস খুবই কমতি রয়ে গেছে, প্রথম থেকে আমি বলে আসছি, সেটা কি, যে যদি আইন কানুন যদি আপনি এগুলো যদি প্রয়োগ করতে চান, এদেরকে ভেতরে বাড়িতে রাখতে চান, যদি তাদের লোক দিয়ে বলেন, অর্থাৎ
তার অঞ্চলে যে তার যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দলের লোকজন রয়েছে, হ্যাঁ, তাদের গিয়ে বলেন। অত্যন্ত মানে দুঃখের বিষয়, আমরা এই ধরনের একটা প্রচেষ্টা কিন্তু খুব একটা দেখছি না, যেখানে ইয়েরা আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে গিয়ে ইয়ে করবে। এখন তো এমন অবস্থা দাঁড়িয়েছে, এতদিন পর্যন্ত আজ 1 মাস 1.5 মাস আগ পর্যন্ত করোনা এই ব্যাপারটা শহর কেন্দ্রিক ছিল, গ্রামের লোকেরা খুব জানতো না। এখন খোঁজ নিয়ে জানলাম যেটা গ্রামেও ছড়িয়ে পড়ে, যে গ্রাম থেকেই তো এবার ঢাকায় প্রবেশ করলো, এমনটি বিশেষজ্ঞরা বলছেন। জি জি, হ্যাঁ, মানে গ্রামেও এটা এখন ছড়িয়ে পড়েছে। তো সেখানে আপনার এই পুলিশ দিয়ে আর ম্যাজিস্ট্রেট দিয়ে এই সমস্ত না করে উচিত ছিল, এখনো সময় আছে লোকজনকে বোঝানোর জন্য। আপনারা যান, গিয়ে তাদের বোঝান। আপনারা মানে হচ্ছে যারা ভোট চায়, ভোট যদি কালকে যদি নির্বাচন হয় তখন তো যাবেন সবাই ঘরে ঘরে যাবেন, তখন সবাই ঘরে ঘরে, কেন একেবারে একবারে জায়গায় 10 বার যাবেন? তাহলে অন্তত আপনারা গিয়ে বোঝান ওদেরকে, দেখেন আপনাদের কথা শুনে কিনা। জি, সেটা হচ্ছে না। জনাব মোখলেসুর রহমান, আপনার কাছে এই প্রথম পর্যায়ের আলোচনাটি এভাবেই শুনতে চাই যে এই যে লকডাউন শিথিল করা হলো, এর ফলে আমরা দিনভর দেখলাম রাজধানীতে ব্যাপক যানজট বিভিন্ন জায়গায়, এবং মানুষ যেভাবে গ্রামে ছুটছে, মানে রাজধানী ছেড়ে যাচ্ছে, সংবাদপত্রে আসছে কোথাও 30 কিলোমিটার যানজট, কোথাও 50 কিলোমিটার যানজট, বিভিন্ন রুটে কোথাও 18 কিলোমিটার যানজট। মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার যখন সর্বাত্মক লকডাউন দিল, প্রথম 2 দিন 3 দিন তাদেরকে যতটা সক্রিয় দেখা গেল, হঠাৎ করে দেখা গেল যে তারা আসলে কিছুটা তারাও শিথিল আচরণ করছেন। এর কারণটি কি? এবং এই যে 14 দিন সর্বাত্মক লকডাউন করে ঈদের কয়েকটা দিন আগে ছেড়ে দেওয়ার সুফল বা কুফলটা কি? আপনি লকডাউনের শিথিলতার কথা বলছেন। আসলে সরকারিভাবে কিন্তু লকডাউন শব্দটি ব্যবহৃত হচ্ছে না, বিধিনিষেধের আরোপ করা হয়েছে। সর্বাত্মক লকডাউন প্রজ্ঞাপনেও আছে, কিন্তু বলা হচ্ছে বিধিনিষেধ, কঠোর বিধিনিষেধ। জি, তো এই বিধিনিষেধের আগে পরে যে সমস্ত বিশেষণগুলো আমরা দেই, কঠোর, শিথিল অথবা নরম, সীমিত পরিসর, আসলে এগুলো না বলে একটা শব্দই ব্যবহার করলে বরাবর ভালো হতো। যে মানে এগুলো হওয়াতে মানুষের ভিতরে এগুলো নিয়ে একটু এক ধরনের উপহাস, এক ধরনের বিদ্রুপাত্মক মনোভাব তৈরি হয়েছে যে আমরা আসলে করেছি কি, কত দূর করেছি। আমরা যদি একটা সময়ের তামামি নেই, একটা সাল তামামি করি, গত 1.5 বছর ধরে লকডাউন দিয়ে কি অবস্থাটা দাঁড়িয়েছে, কতটুকু এটা বাস্তবায়ন করা গেছে, এটা আমরা বরাবরই দেখে এসেছি। লকডাউনটা বা বিধিনিষেধ আমরা যেটাই বলি না কেন, এটা সবসময়ই শিথিল ছিল। গত বছরের 2020 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে যখন এটার প্রাদুর্ভাব হওয়া শুরু হলো, তখন আমাদের ভিতরে এক ধরনের একটা গুরুতর রকমের আতঙ্ক তৈরি হয়েছিল, এবং মনে হয়েছিল যে এটা সর্বনাশা ঝড় চলে আসছে, এই ঝড়ে আমরা হয়তো লণ্ডভণ্ড হয়ে যাব, আমাদের মৃত্যু অনিবার্য হয়ে যাবে। সেই কারণে সেই প্রাথমিক ভয়ের থেকে সরকারি যে তাড়নাটুকু ছিল মানুষকে ঘরের ভিতরে রাখার, সেই তাড়না থেকে মানুষের ভয়ের দুটো সংযুক্ত হয়ে এক ধরনের লকডাউন আমরা হয়তো মাসখানেক দেখেছি, এবং তারপর মানুষ অস্থির হয়ে উঠেছে। গতবার মানুষের ঘরে ঘরে কিন্তু খাবার পৌঁছানো হয়েছে, শুধু সরকারি তরফ থেকে নয়, যে যেখানে পেরেছে, যার যেখানে বাংলাদেশের স্বেচ্ছা সেবার একটি নেটওয়ার্ক আছে, এক ধরনের মানসিকতা তৈরি হয়েছে। যেমন আমাদের বন্যা আসলে, ঝড় আসলে, অথবা ভূমিধস হলে সেই সময় অন্যরা ওই দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়ায়, এটা আমাদের এক ধরনের সামাজিক কালচারের মধ্যে আছে। তো সেই দিক থেকেও এই ভাইরাস যখন আক্রান্ত হচ্ছিল প্রথম দিকে, সকল মানুষই ঝাঁপিয়ে পড়েছিল যার যার পক্ষ থেকে কিছু কিছু করে। আপনি বললেন, আমি বলছি যে এই যে লকডাউনটা তখন এটার কিছুটা সাফল্য আসার পিছনেও এই ধরনের সমস্ত সামাজিক উপাদানগুলোর ঝাঁপিয়ে পড়ার একটা ভাব ছিল। গভর্নমেন্টের সংস্থা, এনজিও, সাধারণভাবে বিভিন্ন সংস্থা, মানুষ
সরকারি কর্মকর্তা অথবা জনপ্রতিনিধি, তারা সবাই মিলে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে, ফলে একটা সুফল আমরা পেয়েছিলাম। কিন্তু এটা দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হয় নাই। দীর্ঘদিন ধরে রাখা তো কোনো মতেই সম্ভব হবে না। আমাদের মতো দেশে, যেখানে উন্নত দেশগুলোর মতো অর্থনৈতিক অবকাঠামো নয়, আমাদের দেশে প্রতিদিন প্রত্যেকটি মানুষের জন্য তার যতটুকু খাবারের দরকার সেই খাবারটি এবারে লকডাউন নিয়ে একটু বলুন। জি, এটাই প্রাসঙ্গিক। এবারও বিস্তারিত শুনবো পরে। এইবারও এই লকডাউনটায় প্রত্যেকের ঘরে ঘরে খাবারটি পৌঁছে দেওয়ার যে নেটওয়ার্ক থাকা দরকার, সেই নেটওয়ার্কটা আমাদের দেশে, আমি বলবো যে এইটা এখন পর্যন্ত আমরা সেখানে পৌঁছাতে পারি নাই। এটা হয়তো পারা সম্ভব হবে আরো কিছু অর্থনৈতিক উন্নতি সাধন হওয়ার পরে। তো যারা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক আছে, মজুর আছে, যারা বেতন পায় না, যারা দিনের রোজগার দিনে করতে হয়, এই লোকগুলি কোথায় যাবে? এরা কি করবে? এদের যদি কর্মহীনতার সৃষ্টি হয়, তাহলে যে সামাজিক অস্থিরতা তৈরি হবে, সেটার সাথে আমাদের একটু ভাইরাসের যে তাণ্ডব, সেটার সাথে একটু তুলনা করে নেওয়াটা প্রয়োজন। যে ভাইরাসকে যদি ঠেকাতে গিয়ে যে সামাজিক অস্থিরতা তৈরি হবে, যে দারিদ্র্যের কষাঘাতে আমরা জর্জরিত হবে, যেভাবে মানুষের অন্যের হাহাকার তৈরি হতে পারে, সেই জায়গাটিকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে বলতে হবে যে আমাদেরকে এখানে একটা ভিন্ন চিন্তা করার বিষয় আছে। কারণ বিশেষজ্ঞরা যা বলবেন, অবশ্যই বিশেষজ্ঞদের মতোই বলবেন, তারা তো বলবেনই, বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই দেবেন। কিন্তু রাজনীতিবিদদের এখানে তার একটা কৌশলের বিষয় আছে, যে কতখানি পারা যাবে, কতখানি মানুষকে শান্ত রাখা যাবে, এবং কতখানি মানুষকে তার ক্ষুধার্তের হাত থেকে বাঁচিয়ে রাখা পরে যখন আসবো এর পরের অংশটুকু শুনবো আপনার কাছ থেকে। প্রথম পর্যায়ের আলোচনা, যেহেতু আমাকে একটু যথাসময়ে বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, খুব বেশি সময় আমি দিতে পারবো না। আপনার কাছে কি মনে হয়েছে এই যে লকডাউনটা ঈদের আগে শিথিল করা হলো, এটিকে আপনি কিভাবে দেখছেন? এবং ঈদের পরপরই এটিকে যেভাবে কঠোর বলা হচ্ছে, সেটিকেও আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কারণ এই দুটো ঘটনাতেই বিশেষজ্ঞরা, জনস্বাস্থ্যবিদরা, সাধারণ মানুষরা, মানবাধিকার নিয়ে কাজ করেন, প্রত্যেকেই নানান প্রশ্ন তুলছেন। ধন্যবাদ। আমার যেটা মনে হচ্ছে যে এই ধরনের লকডাউনের সিদ্ধান্তগুলো পত্রিকার যেই খবরগুলো ছাপানো হয় এবং অ্যাক্টিভিটিসগুলোকে যেভাবে মূল্যায়ন করা হয়, সেটা মাথায় রেখে কাজ করে। কারণ হচ্ছে যে সবাই যদি প্রশংসা করে, তাহলে আর রোগশোক নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, এরকম মনে হয়। সেটার কারণ হচ্ছে এটা যে দেখুন, যে যেটা উনি বললেন, আমাদের যারা ফর্মাল সেক্টরে কাজ করে তারা তো 4 থেকে 5% মানুষ, আর বাকি সবাই তো ইনফর্মাল সেক্টরে কাজ করে। শাটডাউন, লকডাউন যাই বলেন, এই সময় তো তাদের ইনকামটা হচ্ছে না, ফলে খাবার তারা, যেটা এটা সত্য কথা যে বাঁচলে পরে তো খাবারের ব্যবস্থা। শিথিল কি তাহলে বাড়ি যাওয়ার সুযোগ করে দিল? এইটা বাড়ি যাওয়ার সুযোগ মানে কি? এইটা আসলে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে সরকারের পক্ষ থেকে, এটা আমার ধারণা, তারা যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলো হচ্ছে আমাদের নিউজ মিডিয়াগুলোতে কিভাবে মূল্যায়ন করছে তাদের অ্যাক্টিভিটিসগুলো, রোগের অবস্থাকে শতাংশ কি এটা না, এটা হচ্ছে একটা। আর বিশেষজ্ঞদের পক্ষ থেকে যে জিনিসটা আমি চিন্তা করছি, সেটা হচ্ছে যে সেটার মধ্যেও একটু ব্যাপার আছে, যেটা আমি বলতে চাই যে আমাদের এপ্রিলে, এটা পরে হয়তো ডিটেল বলা যাবে একটু সুযোগ দিলে, যে এপ্রিলে ল্যান্সেট জার্নালে কিন্তু একটা ভিন্ন বক্তব্য আসছে, সেটা বিজ্ঞানীদের পক্ষ থেকে। ডক্টর রেদওয়ানুর রহমান, উনি ভালো বলতে পারবেন। তারা বলছে যে এগুলা তো আসলে এটা আরএনএ ভাইরাস, তো ফলে এটা ওই যে জানালা, এটা সেটা বিভিন্ন জায়গায় বা কফ থুতু থেকে না, এটা আসলে কথা থেকে বায়ুতে ছড়ায়, এবং সেখানে ওটা ডেন্সিটি যদি বেশি থাকে, ঘনত্ব বেশি থাকে জীবাণু, সেখানে এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। ফলে আমার তো মনে হয়, যদি ল্যান্সেটের এই জার্নালের বৈজ্ঞানিক বক্তব্য শুনে থাকে এইসব টেকনিক্যাল কমিটির কেউ বা সরকার প্রধানদের কেউ, ওই টিমের কেউ, তাহলে হয়তো মনে করতে পারেন যে শাটডাউন থেকে আসলে ছেড়ে দেওয়াই ভালো। যেমন আমেরিকা এখন এই রিপোর্ট, জার্নালের এই বক্তব্যটা আসার পর শহর থেকে গ্রামমুখী হয়ে যাচ্ছে মানুষ, কারণ 500 মিটারের মধ্যে যদি থাকে এই জীবাণু, সেটা দ্বারা এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে 7টা বাড়ির পরে। ফলে সবাই শহরের বাড়ি বিক্রি করে গ্রামে বাড়ি নিচ্ছে। এটা কিন্তু একটা বৈজ্ঞানিক বক্তব্য। ফলে আমরা যদি এই বিবেচনা করি যে বিজ্ঞান সচেতন জাতি হিসাবে নিজেদেরকে আইডেন্টিফাই করি, তাহলে তারা হয়তো মনে করছে যে হঠাৎ করে বৈজ্ঞানিক আচরণ করা দরকার, ওদেরকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেই। কিন্তু মুশকিলটা হচ্ছে, এখন হচ্ছে আমাদের একটা উৎসবের সময়, এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে ল্যান্সেটের যেই বক্তব্য,
সেই অনুযায়ী গ্রাম থেকে শহরে পালানোর কথা। কারণ হচ্ছে যে কোভিড ছড়িয়ে পড়ছে কিন্তু গ্রামে, সেটা যেভাবেই হোক সেটা অন্যরা ব্যাখ্যা দেবে জানি না। তাহলে এখন যে কথাটা যে শাটডাউনটা দেওয়া হয়েছিল বা লকডাউন যাই বলেন আগে, সেটা কিন্তু গ্রাম থেকে শহরে যেন না আসে সেই জন্য। তাহলে আমি বলি যে বৈজ্ঞানিক সেই বিবেচনাটা সামনে রেখে মনে করেন যে ঠিক আছে খোলামেলা জায়গায় ভালো হবে। আমাদের এই বদ্ধ জায়গা থেকে সমস্যা 86% মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আবদ্ধ ঘরে যাওয়া ছিল, এটা হচ্ছে আমেরিকার স্ট্যাটিস্টিক্স। ফলে তাদের একটা বিবেচনা আছে যে বের করে দেই, খোলা জায়গায় যাক, সবাই ঘুরে বেড়াক। যদি সেই বিবেচনা হয় যেটা আমি বললাম ঠিক আছে, কিন্তু এইটা আসলে ভুল বুঝাবুঝি হয়ে গেছে। গ্রাম এখন হয়ে গেছে আসলে আক্রান্ত, এবং সামনে ঈদ। আমি আর 2 মিনিট যদি দেন, ঈদের ব্যাপারে একটা কথা বলতে চাই। 1 মিনিট, আচ্ছা তাহলে পরে বলবো। ঈদের ব্যাপারে একটা কথা হচ্ছে যে আমরা কিন্তু আমি নিজেও কিন্তু ধর্মপ্রাণ একজন মানুষ, তো আমার কিছু কথা আছে আসলে ঈদ নিয়ে। শুধুমাত্র ভারতবর্ষেই বোধহয় ঈদগাহের এই সিস্টেমটা আছে। মরুভূমির ইসলাম বাংলাদেশে যেখানে আসছে, এখানে আসলে এই তুর্কি বাহাদুর বলেন বা অন্য যারা বলেন, মোগলরা বলেন, ওদের মাধ্যমে কিন্তু ইসলাম ছড়ায়নি। এখানে আসলে সুফি দরবেশদের মাধ্যমে হয়েছে। ফলে মরুভূমির ইসলাম বাংলাদেশে কিন্তু প্রেমময় একটা রূপ নিয়েছে। ফলে আমরা যখন ধর্মচর্চা করি, আমাদের মনস্তাত্ত্বিক আরেকটি জায়গা আছে। আমরা এটাকে শুধুমাত্র আচরণ করার জন্যে বা ইয়ে করে, এটা আমাদের সংস্কৃতির সাথে মিশিয়ে ফেলেছি। ফলে আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে যে সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে অত্যন্ত আত্মঘাতী, অদূরদর্শী। এই জন্য বলছি যে কোনো অবস্থাতেই কাউকে আপনি আটকাতে পারবেন না। ঈদগাহ থেকে শুরু করে সব জায়গায় যাবে। পরে সুযোগ দিলে আমি বলবো যে ইসলাম যেখান থেকে আসছে, যেসব দেশ থেকে আসছে। রিদওয়ান ভাই, আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, এবার একটু যদি একবারে মানে খাত ধরে ধরে একটু আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। 7 দিন করে সর্বাত্মক লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধ যেটি আরোপ করা হলো, ঈদের ঠিক এই কয়টা দিন আগে 21 তারিখে ঈদ নির্ধারণ করা হয়েছে, তারিখ নির্ধারিত আছে, তার আগেই কয়টা দিন ছেড়ে দেওয়া হলো। কিন্তু ফিরবার বেলায় বলা হলো ঈদ 21 তারিখে, 22 তারিখেই ফিরতে হবে, নয়তো 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যথারীতি কঠোর বিধিনিষেধ। যে মানুষগুলো বাইরে গেলেন বা যাচ্ছেন, যাবেন, তারা কি করে ফিরবেন? এই বিষয়টি কিভাবে বিজ্ঞানভিত্তিক চিন্তা থেকে এটিকে সমন্বয়ের বিষয়টি ভাবা যায়, একটু যদি আপনি বলেন। আরেকটি জিনিস একই সঙ্গে জানতে চাই, এই যে 7-14 দিন কঠোর বিধিনিষেধ দেওয়া হলো, তার কি আসলে কোনো সুফল আমরা পেয়েছি? কারণ 14 দিন বা 21 দিনের কথা বলা হয়, তাহলে সেই 14 দিনে যেটুকু কমবার সেটা আসলে কমেছে কিনা, মানে সেটা ধর্তব্যের মধ্যে এসেছে কিনা, না এলে কেন? না, একটা হচ্ছে কি, যদি এমন হতো যে লকডাউনটা আমরা 100% কমপ্লাই করতেছি, কত পার্সেন্ট করেছি, তার কি কোনো সুফল আসবে না? তখন 100%-এর ইফেক্ট পেতাম। জি। না হয়ে যদি আমরা 30% মেনে চলি, 30%-এর ইফেক্ট পাবো। আমরা দেখতেছি যে অনেক লোক লকডাউন মানতেছে না, কিন্তু যারা মানতেছে ওদেরকে তো আমরা দেখছি না। জি। ওদের সংখ্যা কিন্তু কম নয়, এটা অবশ্যই 50%-এর বেশি। জি। তাইলে এর আগের বার যখন প্রথমবার লকডাউন ছিল, ওই লকডাউনের সময় ইম্পেরিয়াল কলেজের একটা এস্টিমেট হচ্ছে প্রায় 77% রিডাকশন অফ ইনফেকশন হয়েছে। জি। ওটা কিন্তু পোরাস লকডাউন ছিল, এমন কোনো স্ট্রিক্ট ছিল না, যদিও মানুষের মোটিভেশন বেশি ছিল এবারে। তো মানুষ ওইগুলো দেখে টেকে এখন ওরা হতাশ হয়ে গেছে যে এটা আর কোনোভাবে আসলে বাঁচার কোনো উপায় নেই। মানুষ তো সবগুলো বুঝছে যে জিনিসটা। এই জন্য 2 সপ্তাহের মধ্যে কিছুটা ইফেক্ট হয়েছে, নাহলে আরও বেশি মৃত্যু, আরও বেশি হতো। সেটাই বুঝতে চাচ্ছি। জি। আর হচ্ছে যে এই যে খুলে দিচ্ছে যেটা, সেটা মানে আসলে আমরা মানে যেটাকে হার্ড ইমিউনিটি স্ট্র্যাটেজি বলে, যে সবাই ইনফেক্টেড হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব। সবাই যদি 70-80% যদি ইনফেক্টেড হয়ে যায়, তখনই কিন্তু এটা কমে আসবে। তাহলে এই কারণেই ইয়েটা কি বলে যে আমাদের লকডাউনটা খুলে দেওয়ার পরে মানে হচ্ছে সবাইকে আমি সুযোগ দিলাম। এরপরে যেটা লকডাউন আবার যখন হবে, সেটাতে একই কাজটা হবে, যে হাসপাতালে মানুষ আসতে পারবে না, হাসপাতালে কম থাকবে, মানুষ বাসায় মারা যাবে, কমিউনিটিতে মারা যাবে, এবং ওরা পৌঁছাতে পারবে না হাসপাতালে। আর হাসপাতালের উপর যদি সব লোক আসতে থাকে, হাসপাতালের ক্যাপাসিটি নেই ওদেরকে ডিল করার মতো। তাহলে এটা এই ধরনের একটা চিন্তা থেকেই হয়েছে, কোনো বৈজ্ঞানিক চিন্তা থেকে এটা হয়নি। এটা আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এটা কোনো বৈজ্ঞানিক চিন্তা থেকে হয়নি। এবং যেগুলা মনে করেন যে জীবিকার কথা বলছে, জীবিকা আমরা তো বারবার শুনছি যে এমন বাংলাদেশে কেউ না খেয়ে নেই। আমি জানি না এটা কটুক হয়েছে, কিন্তু সত্যি সত্যি যদি আমরা এটা করতে পারি,
তাহলে লকডাউন দিতে তো অসুবিধা নেই। ওইটা করতে পারার পরেও যদি লকডাউন আমি উইথড্র করি, তাহলে আমি কিন্তু মানুষের জন্য এটা করিনি, এটা ব্যবসায়ীদের জন্য করেছি, যে ব্যবসায়ীরা যেন ওদের কিছু ব্যবসা করে প্রফিট আর্ন করতে পারে, এই সুযোগের জন্য দিয়েছি। এবং এবং এই ব্যবসায়ীরা কি ব্যবসা করবে একমাত্র কোরবানির পশুর হাট ছাড়া? এই জায়গাটিতে আর খুব বেশি কি আপনি মনে করেন যে কোনো সংযোগ হবে? না, ঈদের বাজার বলে সেটা একটা জিনিস সেটা আমি আছে। জানি, আমি তো আর কোনো ঈদের কারণ বাজার। খুঁজে পাচ্ছি না কোরবানির ঈদে যেটা আসলে ঈদ বাজার কতটা এই খুলে দেওয়াটার কারণ আমি তো আর খুঁজে পাচ্ছি না। এটা জি। তো কোনোভাবে ফেস্টিভ্যাল না, এটা অবশ্যই বিজনেসম্যানদেরকে একটা অপরচুনিটি দিয়েছে যে জি। ইউ ডু সাম বিজনেস। ওকে, তাহলে এই বিজনেসম্যানদের অপরচুনিটি দিতে গিয়ে আমরা কিন্তু বিরাট একটা মানুষের জি ক্ষতি করে জি ফেলছি। আসবো আবার আপনার কাছে। মুকেশ ভাই, আপনার কি মনে হয় যে বিজনেসম্যানদেরকে সুবিধা দিতে গিয়ে আসলে এই লকডাউন শিথিল বা বিধিনিষেধ শিথিল করবার বিষয়টি এসেছে? বিজনেসের কথা যে বলছেন, মানুষ আসলে করে খায় কিভাবে বাংলাদেশে, জি এটার তো একটা মানে ফার্স্ট মেজরিটি এটা বিজনেস। কতজন মানুষ সব চাকরি করে, আর পুরো পুরো জনগোষ্ঠী বিজনেসের উপরে আছে। তো এইটাকে যদি বিজনেসটাই যদি বন্ধ হয়ে যায়, জি অর্থনীতির প্রাণ শক্তিটাই কিন্তু ডিস্টেবিলাইজ হয়ে গেল। কিন্তু এই আপনাকে- 5 দিনে কি বিজনেস আসলে রেস্টোর আপনি এই 5 দিনের কথা বলছেন, জি বিজনেসের চাইতেও এখানে একটা আবেগ আছে, একটা জনগোষ্ঠীর এক ধরনের কালচার সংস্কৃতি আছে। জি আমরা এই 5 দিন এখানে আটকায় রাখতে চাই যে ঈদের সময় লোকজন দেশে শহরের বাইরে যাবে না। এটাকে আদৌ ঠেকা রাখা সম্ভব? অতীতে হয়নি। আমাদের এটার উদাহরণ আছে। গতবার, এবার তো লকডাউন শিথিল করে দেওয়া হওয়ার পরে মানুষ যাবে। জি গত ঈদে কিন্তু পরিপূর্ণভাবেই নিষেধাজ্ঞা ছিল। ছিল জি। এবং মানুষ কিন্তু কোনো কিছু মানে নাই, মানেনি। এবং আপনারা দেখছেন রশি বেয়ে জি ফেরিতে উঠে গেছে। জি তো এত যখন আবেগ, আমরা বলছি যে যারা নিম্ন আয়ের মানুষ, রোজগার কম, তাদের হাতে অর্থ কম, তো তারা বাড়িতে ছুটছে কেন? যেখানে 200 টাকা ভাড়া ছিল নর্মাল জায়গায়, জি। সেখানে 1000 টাকা ভাড়া দিয়ে যাচ্ছে। যাচ্ছে। এটা কি? এটা হলো একটা আবেগ, একটা ধর্মীয় সেন্টিমেন্ট, যে ঈদের সময় যেতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে মিলতে হবে, বাবা মায়ের সাথে তার তার ভাগাভাগি করে নিতে হবে আনন্দ, এবং সেই কারণেই তারা ছুটছে। এই সাথে যে বিজনেসটা, আমি এই জন্যই একটু স্বতন্ত্রভাবে কথা বলি অনেক সময়, যে গতবার করোনা ভাইরাসের কোভিডের এই বারবারন্তর মধ্যেই কিন্তু কোরবানি ঈদও হয়েছে, আমাদের রোজার ঈদও হয়েছে। রোজার ঈদও জি। হয়েছে, এবং সেখানে According to Wikipedia, সবাই কিন্তু এই ভাইরাসটা নিয়েই ছুটেছে। কিন্তু ফলাফল আমরা যেটা মনে করেছিলাম যে লেজে গোবর অবস্থাটি হবে, সেটি হয়নি। সেটি হয়নি। সেটি কি উৎসাহ দিচ্ছে? এইটা তো অবশ্যই উৎসাহ দিয়েছে মানুষের ভিতরে, এবং এইটার থেকে মানুষ দেখেছে যে আরে তো যেভাবে বলা হয়েছিল ওভাবে কিছু হয়নি। সেভাবে কিছু হয়নি। এটা যে এক্সপান্ড করবে, কিন্তু সেই ভেরিয়েন্ট আর এই ভেরিয়েন্ট তো না, পার্থক্য ভেরিয়েন্ট, আছে। মানুষ তার ভেরিয়েন্ট জানে না, ভেরিয়েন্ট বোঝে না। মানুষ তো দেখছে যে শেষ ফলাফলটা কি। শেষ ফলাফলে দেখা যাচ্ছে যে যেভাবে প্রচারণা হয়েছে, ঠিক সেইভাবে ভাইরাসটা আমাদের আক্রমণ। এটা আমাদের জন্য একটা আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। এটা আমাদের উপর থেকে এটা একটি আমাদের জন্য, আমরা বেঁচে গেছি যে ভাইরাসটি সেইভাবে আক্রমণ আমাদেরকে করে নাই। কিন্তু এক ফল যে বারে বারে হবে তা তো নয়। এইবারের ফলটা একটু ভিন্ন। এবারের যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটা আক্রমণ করছে এবং মানুষকে অনেক বেশি মারছে। কিন্তু তারপরেও আমাদেরকে বাড়িতে যেতে হবে এবং ঈদটা সেখানে করতে হবে। সেটি নিয়ম মেনে, স্বাস্থ্যবিধি মেনে দেওয়া যেত না? গরিব দেশে আপনি নিয়ম যথাযথভাবে ইন্ট্রোডিউস করতে পারবেন না, কারণ এখানে আপনার কাপড় আছে যতটুকু, সেই অনুযায়ী তো কোটটা কাটবেন। আমার কাপড়ই আছে কম, তো আমি তো আমার ইচ্ছা মতো আমার কোটটা, আমার জামাটা বানাতে পারছি না। একদিকে দিলে আরেকদিকে সেটা টান পড়ছে। তো সেই কারণে আমরা যতটুকু চাইবো, আমরা তো চাই যে অস্ট্রেলিয়ার মতো, সিডনির মতো একটা লকডাউন দিয়ে সবাইকে আইসোলেটেড করে দিয়ে ভাইরাসটা এটা আইসোলেটেড করে দিতে পারলে, লকডাউনটা যদি সফল করা যায়, তো তার যে সফলতা, এটা তো চীন একেবারে জ্বলজ্জন্ত প্রমাণ হয়ে আছে, ভিয়েতনাম জ্বলজ্জন্ত প্রমাণ হয়ে আছে, এবং সাউথ এশিয়ার আশেপাশের আমাদের আসিয়ান কান্ট্রি সবাই সেটা দেখিয়েছে যে লকডাউন দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু
শুধু আমার দেশে কেন, আপনি আমার পার্শ্ববর্তী দেশে দেখেন না কেন, আজকের চিত্রটাও যদি দেখেন, সেখানে হাট বাজার সমস্ত কিছু লোকান্য ছায়লা হয়ে আছে। সেখানেও কিন্তু মানুষকে ঘরের ভিতরে বন্ধ করে রাখতে পারছে না। এবং ভারতে যে তাণ্ডব তৈরি করে দিল, যে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো এই ভেরিয়েন্টটি দিয়ে, সেখানেও কিন্তু সরকার এবার সর্বাত্মক লকডাউন দেয় নাই। গত বছর ইন্ডিয়া যেভাবে লকডাউন দিয়ে সারা বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল যে এভার হাইয়েস্ট, এবার স্ট্রিক্ট লকডাউন ইন দ্য ওয়ার্ল্ড, সেইটা কিন্তু এবার সরকারের উপর চাপ দেওয়ার পরেও কিন্তু সরকার ওই পথে হাঁটে নাই। কারণ তাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং তাদের যে দুর্দশার অবস্থা একটা তৈরি হয়েছে, এই দুর্দশার হাত থেকে রেহাই পেতে হলে সর্বাত্মক লকডাউনের দিকে যাওয়া যাবে না, এবং তারা কিন্তু সেই লকডাউনটা যায় নাই। এখন আমাদের দেশেও এই লকডাউনটা দিয়ে অর্থনীতি কতদিন চাঙ্গা রাখা যাবে? এখন মনে হচ্ছে যে মানুষ 5 দিন 7 দিন না খেয়ে থাকবে না, হয়তো সবার ঘরে ঘরে খাবার আছে, কিন্তু যে লোকটি আজকে রোজগার না করলে কালকে খেতে পারছে না, তার অবস্থাটা কি হবে? এটা ক্ষুধা তো। এটা যদি একবেলা না খাওয়া যায়, ভাইরাস আক্রমণ করলো কি করলো না সেটা তো আমার দেখার বিষয় না, প্রথমে আমার খাবারটা নিয়ে আসতে হবে, রোজগারটা করতে হবে। এই রোজগারের জন্যই সাধারণ মানুষ যাদেরকে আপনি দেখেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এরা শখ করে কেউ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না, এরা কর্মের সন্ধানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এবং তাদের গতরটা খাটিয়ে তার মজুরটা দিয়ে সে মজুরিটা পেতে চাচ্ছে। সেই জায়গার জন্যই আমরা কিন্তু দেখছি যে মানুষ লকডাউনটা মানছে না। এই লকডাউনটা মানার যদি আমরা না মানাতে পারি, আমি একটা কথা এবার বারবার করে বলছি যে কোনটা আমরা পারবো সেটা করি না কেন। আমরা কোনটা পারবো? লকডাউন পারবো না, ভ্যাকসিন আমাদের হাতে নাই যেহেতু সেটা আমরা দিতে পারবো না। পারবো কি? একটা জায়গায় তো আমরা স্টিক করতে পারি যে মাস্কটা পরানো, হাতটা ধোয়ানো, এইটা যদি আমাদের স্বাস্থ্যবিধি মানানো, এইটা যদি আইন শৃঙ্খলার যারা রাস্তায় ঘুরছে তাদেরকে আমরা ট্রাকে ট্রাকে যদি মাস্ক দিয়ে দেই, তাদের প্রত্যেকের গাড়ির পেছনে পেছনে যদি মাস্ক থাকে, 3 ফটের একটি কাপড়ের মাস্ক, যার কাছে নাই তাকে দেবে, দিয়ে বলবে যে তুমি এখান থেকে মাস্কটা পরবা, এবং এইটা ইনশিওর করানো, এইটুকু কাজটা আমরা যদি করতে পারি, আজকে লকডাউন দিয়ে যে শ্রম আমরা দিচ্ছি, যে এফোর্ট সেখানে দিচ্ছি, যে প্রচারণা আমরা চালাচ্ছি, সেই প্রচারণাটার জায়গা থেকে যদি আমরা একটুখানি শিফট করে, আমি জানি না বিশেষজ্ঞ আমাদের রেজাউল রহমান আছেন, আমি বলতে চাই যে আমি যেটা পারবো সেটা আমি করব। জি, এই জায়গাটিতে তিনি একটি চমৎকার কথা বলেছেন, এমন পরামর্শ আমরা শুনছি আরো কারো কারো কাছ থেকে। আমি একটু আলোচনাটিকে এই জায়গাটি নিয়ে আসতে চাই। এই যে আমরা নিষেধাজ্ঞা দিলাম বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন পরিসরে, সীমিত, সর্বাত্মক, কঠোর, যাই বলি না কেন, একটি ছোট্ট প্রশ্ন আপনাদের সবার কাছেই শুনবো, আপনাকে দিয়ে সেটি শুরু করতে চাই। কতটা আসলে বাঁচলো বা বাঁচাতে পারলাম জীবন, কতটা বাঁচাতে পারলাম জীবিকা, এবং কতটা ধরে রাখতে পারলাম অর্থনীতি আপনার মূল্যায়নে? 0। এক কথা হচ্ছে কিছুই করতে পারি। তাই কি এতটা সরলীকরণ করে বলবেন? হ্যাঁ, কিছুই করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি মোখলেসের সঙ্গে 100% একমত। যে জিনিসটা আমার সাধারণ মানুষের মধ্যে আমি দিতে চাচ্ছি, তাদের তো এটা সম্বন্ধে ধারণা নাই। আপনার যে জনগোষ্ঠীর উপরে নিয়ে আপনি লকডাউনের কথা বলছেন, দেশের বাড়িতে অর্থাৎ গ্রামে যে যাচ্ছে ছুটছে, এটার শতকরা 80 জনই হচ্ছে গিয়ে অর্ধশিক্ষিত, অশিক্ষিত, খেটে খাওয়া, অল্প শিক্ষিত মানুষ, খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, এরা লকডাউন জিনিসটা কি জীবনেও কোনদিন আমি শুনেছি নাকি, আপনি শুনেছেন নাকি? হ্যাঁ, লকডাউন বা লক আপ ইত্যাদি আমরা হয়তো জীবনে একবার শুনেছি, কিন্তু আসলে এটার মাজেজাটা কি, এটার মাহাত্ম্যটা কি, এগুলো তো কেউ কিছু জানি না। আচ্ছা, এইটা জিনিসটা আপনি চট করে টেলিভিশনে ঘোষণা দিয়ে আপনি এটা চালু করে দিতে চাইলেন। অতএব ওই যে লোকগুলো যাচ্ছে গ্রামে, যাদের শতকরা 80 জন যেটা বললাম আর কি, এগুলো লেখাপড়াও জানে না, কিছুই না, সে এটার অর্থ বোঝে না। তারপরে আমরা আবার করলাম কি, লকডাউন কত প্রকার ও কি কি উদাহরণ সহ বুঝাইয়া দাও। অর্থাৎ কঠিন লকডাউন, কঠিন, তরল, বায়বীয়, 3 ধরনের লকডাউন আমরা দেখলাম। একটা লকডাউন হচ্ছে গিয়ে না মানলেও কিছু যায় আসে না, ইহা বায়বীয়। তারপর আরেকটা হচ্ছে তরল, হ্যাঁ একটু মানলে পরে একটু ভালোই হয়। আরেকটা আছে খুব কঠিন, তো কঠিনটা খালি মুখেই শুনলাম, কিন্তু খুব একটা কঠিন কিছু করা হয় নাই। মাঝখান থেকে ওই গরিব লোকগুলোকে ফাইন টাইন করে টোরে কিছু আরও তাদের যাও 2-4টা পয়সা ছিল পকেটে, ওইটাও নিয়ে নিল সরকার। কিচ্ছু করা উচিত ছিল না।
আমি 100% একমত মুখলেসের সঙ্গে আগেও বলেছি জি যে জিনিসটা আমরা বুঝি, সামথিং দ্যাট গোজ উইথ আওয়ার জিনিয়াস, সেটা চালু করার চেষ্টা করেন। আমরা এখন আমরা মাস্কের কথাটা এখন বাংলাদেশের শতকরা 99 জন লোকই বুঝে মাস্ক মানে হচ্ছে মুখের মধ্যে নেকাব পরানো আর কি। জি, মুখোশ। হ্যাঁ, মুখোশ বলেন আর নেকাব বলেন, নেকাব লাগানো আমি বলি। আচ্ছা, এটা করেন। আর হাত ধোয়ার ব্যাপারটা, এটা তো সহজ জিনিস। এবং সেখানে গরিব লোকদের জন্য ওই ট্রাকে ট্রাকে আপনি সাবান আর মাস্ক এগুলো আপনি বেদম ইয়ে করতে থাকেন। আচ্ছা, শারীরিক দূরত্ব এটা মানা একটু কষ্টকরই বটে। প্রত্যেকটা বাড়ি তো আর মানে মসজিদ না যে ওইখানে জায়নামাজগুলা 3 ফিট দূরে দূরে রাখা হয়েছে। বাড়িতে লোকজন এটি আমাদের বাস্তবতা, তারপরে হ্যাঁ বাস্তবতা, এবং পাড়াতে বাইরে হলে পরে বাজারে দোকানে গেলে পরে এগুলো হয়, আর যেতেই হবে। তবুও যথাসাধ্য করা উচিত ওটাকে, এটা আমি মনে করি যে ইয়ে করা, অর্থাৎ অন্ততপক্ষে যাতে করে গায়ে গায়ে লাগিয়ে কোথাও ভিড়ের মধ্যে না দাঁড়ানো টানো, এটা করা উচিত ছিল। সর্বোপরি একটা কথা বলতে চাই, আপনি যে আইনটাই করেন না কেন, লকডাউনই বলেন আর এই সমস্ত বলেন না কেন, লোকটার পেটের কথাটা আপনাকে প্রথম ভাবতে হবে। আপনাকে মানে আমি বলছি আপনার কর্তৃপক্ষ ভাবতে হবে যে সে তার ইনকাম বন্ধ হয়ে আছে, দোকানপাট বন্ধ বা এই সেই ইত্যাদি ইত্যাদি বন্ধ হয়ে আছে, তার কী করতে হবে? তার বাড়িতে খাওয়ার নাই, আপনার আপনার কোষাগারে প্রচুর টাকা রয়েছে, 4 বিলিয়ন টাকা রয়েছে ফরেন এক্সচেঞ্জে, অন্য কথা বাদই দিলাম। আপনি এগুলো দিয়ে কী করবেন? কবরে নিয়ে যাবেন? আপনি কবরে নিয়ে যাবেন? আপনি এগুলো থেকে খরচ করেন, আপনি 1 বিলিয়ন ছেড়ে দেন, আপনি ছেড়ে দিয়ে লোকগুলোকে বাঁচতে দেন, আগামী 6 মাস 9 মাস বাঁচতে দেন, বাঁচায় রাখেন, বাস। তাহলে অন্ততপক্ষে যেটাই করতে চান না কেন সেটাই হবে। এখন আমি গোড়াতে তো খুব নৈরাশ্যজনক কথা বললাম যে যা করা হয়েছে জিরো বলেছি। হ্যাঁ, জিরো না হোক, জিরোর কাছাকাছিই বটে। তার কারণ এটা আমাদের বাস্তব যে অবস্থা। অর্থনীতির সূচক তো বলছে যে একটু ভিন্ন, একটু আরো বেশি পজিটিভ, ইতিবাচক বলছে। না, এই অর্থনৈতিক সূচক তো খুব ভালোই চলছে, কিন্তু অর্থনীতির সূচকের এখানে একটা কিন্তু ক্যাচ আছে। ক্যাচটা কি? আপনার অর্থনীতি 3টা ইয়ের উপরে, সূচকের উপরে নির্ভরশীল। এক হলো আপনার কৃষি। জি। তো এখন মাশাআল্লাহ অন্তত আর যাই হোক, ধান খেতে করোনা ভাইরাস যায় নাই, এবং বাম্পার ফলন হয়েছে। বাম্পার আছে। কৃষি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি আপনার গার্মেন্ট সেক্টর। এটাকে আপনি মোটামুটি কন্ট্রোলে রেখে এবং আইন কানুনের মধ্যে রেখে, ওখানে কোনো ভিড়ভাট্টা নাই, কিচ্ছু নাই, মেয়েরা সেলাই কল দূরে দূরে রেখে তারা কাজকর্ম করছে, ইত্যাদি ইত্যাদি, এটাও চালু আছে। এবং করোনার কারণে পৃথিবীর বহু দেশের রপ্তানি কমে গেছে, যেমন চায়না বা ইন্ডিয়া, এদের কমে গেছে। আপনি এই সুযোগে আপনি বেশ ভালো রপ্তানি করতে পারছেন। থার্ডলি আপনার ওই যে সমস্ত বিদেশ থেকে যে রেমিটেন্স যেটা আসে আর কি, সেটা তো আপনার মোটামুটি আগে যা ছিল সেরকমই থাকার কথা, তবে হ্যাঁ অনেক বেড়েছে এখানে। হ্যাঁ, তো এই জন্যে আমি বলছি ওই অর্থনীতি চাঙ্গা আছে ওই 3জনের কারণে। এই 3জনকে আমাদের দেশে নোবেল পুরস্কার দেওয়া উচিত। জি। কৃষককে দেওয়া উচিত, গার্মেন্টের মেয়েটাকে দেওয়া উচিত, আর বিদেশের ওই যে মেয়েদেরটা তো মালিকরাই নিয়ে যাবে, তাহলে কি হবে? মালিকদের হাতে দিবেন না, আপনি দিবেন কেন? আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে যে ছেলেটাকে বাপ মা তাড়াই দিচ্ছিল, সে যে এখন ওখানে গিয়া মাশাআল্লাহ ওখান থেকে যে হাজার হাজার লাখ লাখ টাকা ভালোবাসা দিয়ে আমাদের রিজার্ভ, অতএব ওটার ঠিকই আছে। খালি এখানে দেশে যে সমস্ত রিক্সাওয়ালা বলেন, ঠেলাওয়ালা বলেন, আর অন্যান্য দিনমজুর ইত্যাদি রয়েছে, ছোট ছোট দোকানদার রয়েছে, এরা একদম শেষ হয়ে যাচ্ছে। এবং এদের সবচেয়ে বড় এদের পরিবার, এদের পরিবার, বস্তিতে যে লোকগুলো থাকে, বাচ্চা কাচ্চা পরিবার, এটা তার গ্রামেও রেখে আসছে পরিবার, সেই জায়গাগুলোতে সেইটার জন্যই আমাদের সরকারের তরফ থেকে আপনি সাহায্য সহায়তা দিয়ে এদের টিকায় রাখতে হবে। এই হচ্ছে। আপনি কি মনে করেন এই যে কতটা বাঁচলো জীবন, কতটা জীবিকা, কতটা অর্থনীতি? আমি আমার সেই আলোচনায় ফেরত যাই, তাহলে আপনার সাথে ছোট করে বলি। সেটা হচ্ছে বাস্তবতা হচ্ছে এটা যে অর্থনীতির আলোচনাটা একেবারে ভিন্ন হবে। কারণ হচ্ছে যে যেভাবে আমরা শুনলাম যে কারা নোবেল পুরস্কার পাবে, কথা ঠিকই বলেছে, কিন্তু একই সঙ্গে আজকের আলোচনা এটা যুক্ত করতে চাই না।
আমরা যেভাবে ঋণ নির্ভর উন্নয়ন করছি, মেগা প্রজেক্ট করছি, সেটার ইমপ্লিকেশনও কিন্তু ভালো না। ফলে আলোচনাটা আরেক দিকে আর নিতে চাই না, সেটা শ্রীলঙ্কা এবং পাকিস্তানের দিকে তাকালেই বোঝা যাবে। আম্বান টোটোর কথা খেয়াল করলেই বুঝবেন, চীন থেকে ঋণ নিয়ে এবং মহাসড়ক তৈরি করে পরবর্তীতে যখন দেখলো যে আর তারা কাভার করতে পারছে না, তখন 99 বছরের জন্য কিন্তু ইজারা দেওয়া হয়েছে। এখন ওখান থেকে যেই ইনকামটা হচ্ছে তার 90% দিয়ে দিতে হচ্ছে চীনকে, আর 10% নিজেরা। এবং পাকিস্তান তো ওয়ার্ল্ড ব্যাংক এবং চীন নির্ভর একটা দেশ, তাদের সার্বভৌমত্ব শেষ, অর্থনীতিও শেষ। কিন্তু চোখ ধাঁধানো কিছু মহা প্রকল্প আছে, যেমন তাদের জলবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আরও কিছু কিছু প্রজেক্ট আছে, যেগুলো আপাত দৃষ্টিতে মনে হয় যে তাদের জিডিপি, যাদের বেঁচে থাকা, অর্থনীতি খুব সুন্দর। কিন্তু এই ঋণ পরিশোধ করা অবধি মানে 40 থেকে 50 বছর পর বোঝা যাবে পাকিস্তান কতটা দুর্বল হয়েছে। শ্রীলঙ্কার মতো একটা মধ্যম আয় থেকে উঠে আসা দেশ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশ সেই পথে হাঁটছে। ফলে আপনি যাদের নোবেল পুরস্কার দিচ্ছেন, এরাও নিশ্চিহ্ন হয়ে যাবে যদি আমাদের এই মেগা প্রজেক্টের আনন্দের যেই ভিতরে বেদনার অশ্রু আছে সেটা বুঝতে না পারে। এটা অর্থনীতিবিদদের কাজ, তারা করবে, অন্য একদিন আলোচনা করা যাবে। আমি যেই জায়গাটা ফেরত আসতে চাই সেটা হচ্ছে, ঈদে তো বাড়িতে সবাই চলে গেল, কাকে অভিযুক্ত করব? তবে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে যে এরা অসুস্থ হবে, কোভিড আক্রান্ত হবে, তারা ফিরবে, কেউ তাদের আটকাতে পারবে না, জীবন তাদেরকে বাধ্য করবে আবার জীবিকার জন্য ফেরত আসবে। তবে সরকারের পক্ষ থেকে যে কাজটা করা উচিত, যে দায়িত্বহীনতার একটা সীমা পরিসীমা থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সচিবকে আমাদের, সেটা সম্ভবত ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, আজকে 8 মাস হয়ে গেল, সেখানে আইসিইউ, তারপর হচ্ছে আপনার এইচডিইউ, সমস্ত ব্যবস্থা আছে, শুধুমাত্র জনবল নিয়োগ দেওয়া হবে, সেইটার জন্য আবেদন করে 8 মাস বসে আছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে সরকার খুঁজে বেড়াচ্ছে হচ্ছে জায়গা কোথায় করোনা হসপিটাল করা যায়, এইসব কি ফিল্ড হাসপাতাল কোথায়। এবং এইসব তো আসলে এমন জিনিস না যে গবেষণা করে বের করতে হবে, প্রতিনিয়ত সংবাদপত্রে বের হচ্ছে। তাহলে টেকনিক্যাল কমিটি কোথায় আছে, পরিকল্পনাকারীরা কোথায় আছে, আপনারাই বা কোথায় আছেন? প্রত্যেকেই তার কথা বলছে, কেউ কারো কথা শুনছে না, কারণ এভরিবডি ইজ রানিং আফটার সামথিং এলস, এবং সেটা জানি না কি, সেটা গবেষণা করে বের করতে হবে। সম্ভবত যারা টিকে আছে তারা মানে ইহকাল পরকাল টিকে থাকার চেষ্টা করছে। যারা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইয়েতে আছে তারা ভাবছে যে এই নিয়োগ প্রক্রিয়াটা আমার হাতে হলে আরো ভালো নিয়োগ হতে পারত, এটা কেন হাসপাতাল দিবে? তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে করোনা রোগীর চিকিৎসা করবেন কিভাবে? এইবার এই অংশ তো আছেই। জাতি হিসাবে আমরা যে বললাম প্রেমময় ইসলামের ফলোয়ার আমরা, তার মধ্যে সত্যিকার অর্থেই আমি নিজেও একজন ধর্মপ্রাণ মানুষ, আমি অনিয়ারই বলছি, এর দুটো ভাগ আছে। একটা হচ্ছে যে আপনি যদি ইবাদতের জন্য কোরবানি করেন এবং সেটাই হচ্ছে লক্ষ্য, তাহলে এই দেশের মানুষ যেভাবে কোরবানি করে তাতে আমার কিন্তু কিছুটা আপত্তি আছে। মরুভূমির ইসলাম, সেই সৌদি আরব পেট্রো ডলারের দেশ, সেখানে কিভাবে কোরবানি হচ্ছে যারা হজ করতে যান তারা জানেন। জি, সেখানে ব্যাংকে টাকা দিয়ে দিতে, হ্যাঁ, মিনা এবং সানাইয়াতে দুইটা জায়গা আছে, সেই জায়গাতে হচ্ছে ইসলামিক উন্নয়ন ব্যাংক আছে, তার মাধ্যমে হচ্ছে, এবং পশ্চিমা বিশ্ব তাই হচ্ছে। আমি বলি না যে ওভারনাইট আমরা ওরকম হয়ে যাব, কিন্তু মালদ্বীপ, সোমালিয়া, ওগুলো তো গরিব মুসলিম দেশ, প্রায় 100% মুসলমানের দেশ, কিন্তু কোরবানি নিয়ে, ঈদ উদযাপন নিয়ে এবং ঈদগাহ তৈরি করে সেখানে ঝাঁপায়া পড়া, আনন্দ করা, এই ধরনের সংস্কৃতির সাথে ধর্মের অদ্ভুত সমন্বয়ের কালচার কিন্তু মালদ্বীপ, এই 100টা ছোট ছোট দ্বীপের দেশ, 4-5 লক্ষ লোক, কয়জন লোকই সেখানে আছে, কতটা সিস্টেমেটিক। আমাদের পাশেই সোমালিয়া, কত গরিব দেশ, কিন্তু তারাও তো ধর্মপ্রাণ এবং আমাদের চেয়ে বেশি সংখ্যায় মুসলমানের দেশ। সৌদি আরব না হয় বাদ দিলাম, পেট্রো ডলার দেশ, ভিন্ন কথা, তাদের সেই সক্ষমতা আছে পশ্চিমা বিশ্বের মতো। তাহলে আপনি যদি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আমি অনুরোধ করছি একটা কথা, আপনারা যদি বাড়িতে এই মানে যে উৎসর্গের উৎসব যেটা করতে যাচ্ছেন, এটা যদি ধর্মীয় হয়, দয়া করে এটা সামাজিক এবং রাজনৈতিক কারণে, স্ট্যাটাসের কারণে যদি কোরবানি দেওয়ার প্রয়োজন মনে করেন, সেটা না করাই ভালো। ওই অর্থটা আপনার যে দরিদ্র আত্মীয় স্বজন আছে তাদেরকে এবার দিয়ে দিন, কারণ ইসলামকে বুঝার একটা ব্যাপার আছে। আর দ্বিতীয় কথা আর একটু বলি, সেটা হচ্ছে, এর আগেই বলেছি, ঈদগাহের কনসেপ্টটা কিন্তু এই ভারতবর্ষের কনসেপ্ট, অথচ সৌদি আরবে দেখা যাবে যে তারা 12 মাস যেভাবে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়, তারা ঠিক তখনই ওই সেখান থেকে এসে অ্যাজ ইউজুয়াল তারা ঈদের জামাত করছে,
এবং বাড়ি ফিরছে। কোলাকুলি, এখানে যাওয়া, বিনিময়, এসবই আর সংস্কৃতির অংশ। ধর্মপ্রাণ মানুষদের বলি সংস্কৃতি চর্চা করার সময় পাওয়া যাবে যদি বেঁচে থাকি। আর ধর্মের ভয়ে যদি এই কাজটা করেন, দয়া করে বিরত থাকুন। যার সক্ষমতা নেই, আপনারা ভালো করেই জানেন যে আপনি যদি ঋণগ্রস্ত হন, আরেকটা কথা বলে দিই, ঋণগ্রস্ত থাকেন, আপনি একই সঙ্গে ধর্মপ্রাণ মুসলমান, আপনার জন্য কর্তব্য হচ্ছে আপনার ঋণের পরিমাণ যেটা, আপনি আপনার যদি ঋণ দিয়ে সেই পরিমাণ টাকা না থাকে, আপনি সামাজিক কারণে মাংস খাওয়ার জন্য বা খাওয়ানোর জন্য কোরবানি না দেওয়া ভালো। আপনাকে এটা হুজুররা বলবে, ওটা ওনাদের এখতিয়ার, আমার এখতিয়ার নেই। শুধুমাত্র যে বিপদ যেন কম হয়, আপনারা ধর্মীয় কারণে মানে ঘনত্ব বাড়িয়ে দিবেন না, গ্রামকে ধ্বংস করবেন না, অসুস্থ হয়ে ঢাকায় ফিরবেন না। কারণ আপনারা তো জানেন ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে কিন্তু 8 মাস আবেদন করেও জনবল নিয়োগের অনুমতি পাওয়া যায় না। চিকিৎসা কোথায় হবে? চিকিৎসা কোথায় হবে? জি, আপনাকে ধন্যবাদ। রেদন ভাই, আপনার কাছে একটু ফিরতে চাই যে হাসপাতালের কথা তিনি বললেন, ঢাকা জেনারেল হাসপাতাল, এটিকে বাদ দিয়ে যদি আমরা দেখি যে আমরা গত বছর দেখেছিলাম যে বসুন্ধরায় একটি ইয়ে করেছিল, আপনার যে ফিল্ড হাসপাতালই তো বলে, সেটিকে করা হয়েছিল। এবারও দেখলাম সর্বশেষ বিএসএমএমইউতে 1200 শয্যার ফিল্ড হাসপাতাল। একই সঙ্গে যে বিত্তবানদের প্রতি অনেক আহ্বান থাকা সত্ত্বেও ফিল্ড হাসপাতাল নির্মাণে তেমন কাউকে এগিয়ে আসতে দেখা যায় না। দুই একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যেমন আমি নামই করতে পারি, যে বিদ্যানন্দ ফাউন্ডেশন বলেন, তারা গরিব দুঃখী মানুষকে খাওয়ানো থেকে শুরু করে তাদেরকে, গত বছরও আমরা দেখেছি পিপি থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে নানাবিধ জিনিস তারা সহযোগিতা করেছে। আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের যে সংবেদনশীল যে মানে জাতিসত্তার একটা পরিচয় ছিল, সেটি কেন আমরা এত দ্রুত বিস্তৃত হয়ে গেলাম, আমরা মুখ ফিরিয়ে নিলাম? পিছনে কি অন্য কোনো কারণ আছে? শুধুই কি ভীতির কারণে আমরা স্বজনের লাশ পর্যন্ত গত বছর আমরা দেখেছি রেখে পালিয়ে গেছি, কেউ হাঁচি কাশি দিলে তার কাছে যায়নি, এমন যে একটি বিষয়, এটি কেন হলো? একই সঙ্গে চিকিৎসার ব্যবস্থাটি সরকারের এই যে জনবল নিয়োগ না দেওয়ার ফলে, এমন ঘটনা শুধু এখানে নয়, দেশের অন্যান্য হাসপাতালও আছে, গণমাধ্যমের সুবাদে নিশ্চয়ই আপনিও জানেন। এই জায়গাগুলোতে কেন আমরা কোনো উত্তরণ ঘটাতে পারছি না? এটা আমার দৃষ্টিতে যেটা দৃশ্যমান, সেটা হচ্ছে এটা আমাদের সিস্টেম ডিফিসিয়েন্সি, এবং আমার যে সিস্টেম আছে ওই সিস্টেমের ইনএফিসিয়েন্সি এভরিওয়্যার। এবং যেমন মনে করেন মন্ত্রণালয়ের যেসব কাজগুলো আছে, জি, বেশিরভাগ অর্ডারের মধ্যে সীমাবদ্ধ। এবং ওই যে বললেন যে 8 মাসের মধ্যে কোনো করা যায়নি, কারণ এটা এমন একটা রেড টেপিজম আছে এখানে, এটা এমন কতগুলো মিনিস্ট্রি ঘুরতে হয়, চাইলেই হঠাৎ করে কোনো কাজ করা যাচ্ছে না। ঠিক আছে, এটা সাধারণ সময়ে করা যায় না, এটা ঠিক আছে। যখন বলি আমার স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বের এত এত দেশের চেয়ে ভালো, আমার উন্নয়ন এত এত ভালো, সেটিকে আমি কিভাবে নেব? সেটা হচ্ছে আসলে ওই ওই ইন্ডিকেটরগুলো যেগুলো মনে করেন ইনফ্যান্ট মর্টালিটি, ম্যাটার্নাল মর্টালিটি, গড় আয়ু, জি, এগুলো দিয়ে কিন্তু আমাদের উন্নতি হয়েছে। জি, এই উন্নতিটা মানুষ নিজে নিজে করেছে, জি, রেদার দেন আমরা গভর্নমেন্ট থেকে বা সাপোর্ট দিয়ে করেছি। স্যানিটেশন এবং সেফ ওয়াটার, এই দুটো দেওয়ার কারণে বিরাট একটা গড় আয়ু বেড়ে গেছে। তাহলে ওইসব জিনিসগুলো এবং মাতৃমৃত্যু, ইনফ্যান্ট মর্টালিটিগুলো কমানো, কারণ ইনফ্যান্ট মর্টালিটি কমালে তো অনেক বেশি গড়টা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এই জন্য এগুলোতে আমাদের সফলতা আছে। অ্যাট দ্য সেম টাইম আমার যে হেলথ সিস্টেম আছে বাংলাদেশে, এটার ভিতরে কিন্তু হলো ফাঁফা। এটা এখন করোনার সময় আমরা দেখতে পাচ্ছি। যেমন অন্যান্য দেশগুলোতে ওরা কিন্তু ওভারনাইট ট্রান্সফর্ম করে ফেলতে পারছে যে এক্সিস্টিং হেলথ কেয়ারকে ডেডিকেটেড টুয়ার্ডস কোভিড। তাহলে কোভিড ম্যানেজমেন্টগুলো এমনভাবে করেছে দেখো ট্রান্সফর্ম। আমার কিন্তু ক্যাপাসিটি নেই, আমার লিডারশিপ নেই, ভেরি পুয়ার। মানে প্যান্ডেমিক কন্ট্রোলের জন্য একটা লিডারশিপ লাগে, ট্রাস্টেড লিডারশিপ, যেটা না থাকলে আমি জনগণকে উদ্বুদ্ধ করতে পারবো না। যেমন মনে করেন ডক্টর ফসি, সবাই সারা দুনিয়া জুড়ে চেনে, ও ট্রাম্প বললো ওর কথা শুনবে না সে, তাহলে উনি লিডারশিপ দিয়েছেন এবং এমন একটা আনকন্ট্রোভার্সিয়াল লিডারশিপ। তাহলে আমার প্রথম থেকে মনে করেন যে প্রথমবার যে লকডাউন হলো, এটা কিন্তু কারফিউর মতো হয়ে গেছিলো, কারফিউ দেয় নাই কিন্তু ওইভাবে মানুষ কমপ্লাই করছে। কিন্তু কমপ্লাই করার পরে দেখলো আরে আমি কমপ্লাই করলে কী হবে, গভর্নমেন্ট তো এটা করতেছে না, ওরা বলতেছে একটা করতেছে আরেকটা। তাহলে মানুষের ট্রাস্ট আর লস হয়ে গেছে। এই ল্যাক অফ ট্রাস্ট, এটা বিল্ড করার জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে কলেজে যেটা স্যার বললেন যে কমিউনিটি এনগেজমেন্ট করতে হয়, মানুষকে ওন করতে হবে যে প্রবলেমটা আমার। এটা করাতে গেলে সমাজের যারা লিডারশিপ এবং যারা অপিনিয়ন মেকার
আছে, ওদেরকে কিন্তু এটাতে পার্টিসিপেট করতে হয়, যেমন এমপি অন্যান্যরা। তাহলে প্রথমে ভয় যেটা ছিল আপনি বললেন, ওই সময় হচ্ছে আমাদের জ্ঞানের অভাবে ভয় ছিল, এখন তো কোনো ভয় দেখতেছি না, মানুষ কোনো ভয়ই পাচ্ছে না। তখন লাশ ফেলাই চলে গেছে বললেন যে এরকম ভয় পেয়েছে, এখন তো কোনো ভয় পাচ্ছে না। তাহলে মানুষ গত 1.5 বছর ধরে করোনার সাথে বসবাস করে ওদের মধ্যে একটা পারসেপশন ডেভেলপ করছে যে এটাই আমি করতে পারবো, এর চেয়ে বেশি কিছু সরকার যা বলবে করুক, আমি আমারটা করতে থাকবো। তাই এবং ওরা ডেসপারেট হয়ে গেছে যে আমার তো আসলে কিছু করার নেই, আমার যদি এখন আইসিইউ লাগে আমি তো এই খরচ দিতে পারবো না। এটা কতজন পারবে? 10 ভাগ। যার হাই ফ্লো পাবেই না। তাহলে ওই জায়গায় ও দেখতেছে যে আমার কিছু করণীয় নেই, এটাকে বলে লার্নড হেল্পলেসনেস। তাহলে সে লার্ন করেছে যে আমি হেল্পলেস, তাহলে ওখানে ওরা ডেসপারেট হয়ে যায়। অল অ্যাক্টিভিটিস আর ডেসপারেট। এই জন্য আগের বারে যখন ফার্স্ট ওয়েভ কমে গেল, সেকেন্ড ওয়েভ কমে গেল, এটা কমলো কেন? আমরা তো ভ্যাকসিনও দিই নাই, কিছু করিনি। এটা কমার কারণ হচ্ছে ওই সময় কিছু লোক ছিল যারা রেগুলারলি বাইরে বেরোচ্ছে। তাহলে যারা রেগুলারলি বাইরে বেরোচ্ছে ওদের মধ্যে একটা হার্ড ইমিউনিটি এসে গেছে, ওদের মধ্যে সংক্রমণ হচ্ছে না। এই জন্য বাসার ভিতরে সংক্রমণ হচ্ছে, কিন্তু বাইরে অত বেশি সংক্রমণ হচ্ছে, কারণ ওখানে ওরা সবাই ইনফেক্টেড অলরেডি হয়ে গেছে, সিমটোমেটিক হোক অ্যাসিমটোমেটিক হোক, হয়ে ওরা একটা হার্ড ইমিউনিটি হয়ে গেছে। ঠিক এই কারণে কমে গেছে। এখনও ঠিক তাই, এখনও আমরা সব 70-80 ভাগ কমা ছাড়া আর কোনো রাস্তা নেই ভ্যাকসিন ছাড়া। জি, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে, আমার সময় শেষ, ফলে আমি 4 জনের কাছে 4 ধরনের বিষয় নিয়ে কথা বলতে চেষ্টা করব, আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। সেটি হচ্ছে যে চামড়ার দাম বাড়ালো সরকার। আমরা তো ফ্রি মার্কেট ইকোনমিতে রয়েছি, আপনি বাণিজ্য সচিব ছিলেন, মানে এখানে দাম সরকারের বাড়ানোর সুযোগটা আসলে কোথায়? মানে এটাকে আমি কতটা ডিরেক্টেড করে রেখেছি এটি একটি বোঝার দরকার। এবং চামড়ায় আমাদের যে অবস্থান গত 3 বছর 5 বছরের, শুধু এই করোনাকালে নয়, সেটি তো অত্যন্ত নাজুক, ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও এবার এই যে 5 টাকা 2 টাকা বাড়ানোর যে কথা বা যেইটুকু করার কথা হলো, সেটি আসলে এই আমাদের চামড়া শিল্পে যেখানে 100% ভ্যালু এডিশনের সুযোগ রয়েছে, সেটি নিয়ে আপনি কি বলবেন একটু? এই বিষয়ে আগে কবুল করে নেই, আমার খুব বেশি একটা ধারণা নেই। চামড়ার ব্যবসা আমি কোনো সময় করি নাই। বাণিজ্য সচিব হিসেবে দাম তো নির্ধারণ করে দিতেন না, ছাত্র হিসাবে আমরা অমুকের চামড়া তুলে নিব আমরা, এর বেশি আর আমি চামড়া সম্বন্ধে কিছু জানি না, ওই স্লোগান জানতাম। তবে হ্যাঁ, ওই যে বললেন কি বাণিজ্য সচিব টচিব ছিলাম, ইত্যাদি বাদ দেন। আসল কথাটা হচ্ছে কি, আমরা যদি চামড়ার একটা মোটামুটি একটা উপযুক্ত দাম যদি নির্ধারণ না করি, তাহলে একটা সমূহ আশঙ্কা আগেও ছিল, এখনো আছে, পাচার হয়ে যাবে। ওই পাচারটা ঠেকানোটা হচ্ছে বড়। গত 2 বছরেরটা যদি একটু বলেন কি হয়েছিল? আমরা তো চামড়া ফেলে দিতে দেখেছি। হ্যাঁ, আমরা চামড়া ফেলে দিতে দেখেছি, দাম নেই চামড়ার। সেই জন্য তো এবার একটু দামটা আর কি ফিক্স করে দিয়ে একটু উপরের দিকে রাখা হয়েছে। এই জন্য রাখা হয়েছে যাতে ফেলেও না দেয়, আর যাতে করে পরে ওই পারে, বর্ডারের ওই পারে যাতে চলে না যায়, এটা ঠেকান দেওয়ার জন্য করা হয়েছে। আশা করা যায় এটা থেকে অন্তত কিছুটা হলে পরে সুফল পাওয়া যাবে, আর যারা চামড়া বিক্রি করতে চাইবে তাদের কাছে 2টা পয়সা আসবে। এক শ্রেণীর লোকে তো এটার উপরেই তাদের সমস্ত ব্যবসা, অর্থাৎ তারা চামড়াগুলোকে কিনে ফেলে, কিনে তারপরে একটা সর্ট অফ আপনার একটা অলিগার্কি সিস্টেমের মধ্যে চলে যায় আর কি। তো এটা আশা করা যাচ্ছে এবার এটার করার জন্য গভর্নমেন্টকে ইয়ে করে দিয়েছে। আমি তো তাই ব্যক্তিগতভাবে মনে করি যে অন্তত আর যাই হোক, চামড়ার দামটাও একটা উচিত মূল্য পাবে, ন্যায্য মূল্য পাবে, আর দ্বিতীয়ত ওইদিকে যাবে না, পাচার হবে না। এটা আপনি মনে করছেন মোটেজ ভাই? এই যে আমরা দেখেছি, যখনই আমরা বিধিনিষেধ আরোপের কথা বলি, যখনই কোনো নিয়মের কথা বলি, আমরা এতটাই নিয়ম ভাঙতে পছন্দ করি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সেখানে নিযুক্ত হতে দেখি, তারা তাদের মতো করে চেষ্টা করেন। এবং এই যে ঈদের আগের যে সময়গুলো, এই সময়ে যে পরিমাণ যানজটের কথা আগেই বললাম, অব্যবস্থাপনার কথা বললাম, এবং আপনি জানেন যে আইজিপি মহোদয় ইতিমধ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, কতটা পরিপালিত হবে সেটি সময় আমাদেরকে বলে দেবে। কিন্তু এই যে স্বাস্থ্যবিধি মানবার ক্ষেত্রে এই কঠিন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকাটা কেমন হওয়া দরকার, বা কোন জায়গায় তাদেরকে কিভাবে কাজে লাগালে আমরা সুফল পেতে পারি? স্বাস্থ্যবিধি মানানোর কাজটা তো আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত যারা, তাদের করার কথা না, এটা তাদের কাজ। কিন্তু এছাড়া আমরা এখন বিকল্প কি আছে? এখন তো
পুলিশ তো ওই যে বারবারই যেটা বলি যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ সবগুলোই তাকে করতে হয়েছে, এবং মানুষের খাবার পৌঁছে দেওয়া, ওষুধ পৌঁছে দেওয়া, জানাজা করা, কবর দেওয়া, যা কিছু মানুষ যেখানে ভয় পেয়ে দূরে সরে গেছে পুলিশকে সেখানে তার চাকরির নেচারের কারণেই তাকে সেখানে গিয়ে জানাজাও করতে হয়েছে, জানাজাও তবে করতে দেখেছি হয়েছে, আমরা গতবার। তাকে দাফনও করতে হয়েছে। মানুষ যে লাশটাকে ছোঁয়নি, ছোঁয়নি। পুলিশ সেটাকে নিয়ে কবরস্থিত করেছে। করেছে। তো এই কাজগুলো সে করেছে। এখন এগুলো তার কাজ ছিল না, এগুলো একটা মানবিক সহায়তা দিয়ে এসেছে, এবং এই সহায়তাগুলো যদি লাগে তাহলে ভবিষ্যতেও দেবে। কিন্তু পাশাপাশি ভাবে এই লকডাউন অথবা বিধিনিষেধ কড়াকড়ি করতে গিয়ে বিভিন্ন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, এবং মানুষের কাছে এগুলো যথেষ্ট পরিমাণে সমালোচনার সম্মুখীন হয়েছে। কিন্তু পুলিশ হয়তো কোথাও একটা বেত্রাঘাত করেছে, কোথাও কাউকে জিজ্ঞাসাবাদ করেছে, জিজ্ঞাসাবাদ রাস্তায়, জি। করেছে, কেউ আর হয়তো অর্থকরীর ইয়ে নিয়েছেন, অভিযোগ তুলেছেন। তো এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না যদি না সে ওই কাজটির মধ্যে হস্তক্ষেপ করতে না যেত। কিন্তু এই ক্ষেত্রেও দেখুন, ঈদের সময় যে মানুষের যাতায়াত, জি, এইটা যদি আপনি 20 বছর, 30 বছর, 40-50 বছর আগের চিত্র দেখেন, যেভাবে ঈদের সময় মানুষ ছোটে আর যে পরিমাণে রাস্তা আছে সেই পরিমাণ রাস্তা দিয়ে সমস্ত গাড়ি ঘোড়া, ঢাকা শহরের সমস্ত গাড়ি যদি এই কটা রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কি এটা সম্ভব তাকে একটা ট্র্যাকে রাখা, একটা শৃঙ্খলার মধ্যে রাখা? এই শৃঙ্খলার মধ্যে রাখা কোনো মতেই সম্ভব নয়। আমরা চাকরির সময় এটা দেখেছি, অমানবিক পরিশ্রম করে পুলিশ হয়তো কিছুটা মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা করেছে। এটা সর্বক্ষেত্রে সম্ভব না, এটা হিউম্যানলি পসিবল না। এখন তারপরেও আমরা মনে করি হয়তো পুলিশের গাফিলতির কারণেই হয়তোবা এই জঞ্জাটগুলো তৈরি হচ্ছে। এটা আসলে একটা সিস্টেমেটিক সমস্যা আমাদের ভিতরে রয়েছে, সেই জায়গাতে। আর আপনি তখন কথা বলতে বলতে যেটা বলা হয়নি যে বিজনেস, আজকে ঈদকে নিয়ে বিজনেসের কিন্তু শেষ নেই। গরু আছে, চামড়া আছে, বস্ত্র আছে, মশলা আছে, প্রসাধনী আছে, পরিবহন আছে, অর্থের হাত বদল আছে। এই জায়গায় যদি আমরা কাজ না করতে পারি এই সময়ে, তার সে যে অভিজ্ঞতা আসবে সেটাও করোনার চেয়ে কোনো অংশ কম হবে বলে আমি মনে করি। অধ্যাপক কামরুল হাসান, আপনার কাছ থেকে শুনতে চাই যে একটু এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিয়ে অনেক বিলম্বে হলেও আমরা কিন্তু একটা সুনির্দিষ্ট ধারণা পেলাম। নভেম্বরে হবে এসএসসি, এইচএসসি হবে ডিসেম্বরে। কি কি প্রক্রিয়া হবে মাননীয় শিক্ষামন্ত্রী এটি বলেছেন, এটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি, বা এই সিদ্ধান্ত নিয়ে কি বলবেন? কোনো পরামর্শ যোগ করবার আছে কিনা? প্রথমত আমি যেটা বলতে চাই যে এই সিদ্ধান্তটা আরও আগেই নেওয়া উচিত ছিল আমি মনে করি। কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এটা কোন বিবেচনায় তারা কন্টিনিউ করেছে সেটা নিয়ে তর্ক করবে অনেকেই। একদিনের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান প্রক্রিয়া বন্ধ ছিল না। হতে পারে এটা মিউচুয়াল বেনিফিট, ইনস্ট্রাক্টররা তাদের ইনকামের সোর্সটাকে এনশিওর করেছে এবং শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম বহাল রেখেছে। আমরা অনেকেই অভিভাবক জানি। শুধুমাত্র যারা আমরা ঘরে বসে আমাদের বেতনটা পেয়েছি, কোনো সমস্যা হয়নি, তারা কিন্তু জগতের সকল জ্ঞান, পরিকল্পনা, বুদ্ধি ব্যবহার করে আমরা বলছি যে কোভিড আমাদের কি পরিমাণ ক্ষতি করতে পারে, শিক্ষার্থী শিক্ষকের সেগুলো বলে প্রায় 1.5-2 বছর নষ্ট করেছে। এই বিষয়টা হতো না যদি প্রাইভেট প্রতিষ্ঠান হতো ওগুলো। যেহেতু আমরা বেতন পাচ্ছি, সমস্যা নেই, শুধু শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ে আমি বলবো। এবং তাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়েছে যে আমাদের ক্লাস পরীক্ষা নেওয়া হোক। যাই হোক, সেটা ভিন্ন কথা। তো সেই বিবেচনায় আমি মনে করি যে আমাদের এরা হচ্ছে আইজেন, এখন যারা এসএসসি এইচএসসি দিবে, এরা হচ্ছে 1995 থেকে আমাদের এই 2005 পর্যন্ত ধরি, নতুন মনোবিজ্ঞানীরা বলছে এরা ইনফরমেশন জেনারেশন, এবং এরা সম্পূর্ণভাবে অন্য একটা ভাবে বড় হয়েছে। ফলে এদের জন্য অনলাইনে কোনো ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের মতো পুরনো মানুষের মতো নয়। হয়তো ইনস্ট্রাক্টররা তৈরি না, কিন্তু শিক্ষার্থীরা তৈরি। ওরা মোবাইলের মধ্যেই সবকিছু করে ফেলছে। পরীক্ষার জন্য যে সিলেবাস আমি মনে করি সংক্ষিপ্ত করে আমি শুধু বলছি যে প্রথম যে এই ডিলেটা হচ্ছে আমরা অকারণে অনেক আগেই করা উচিত ছিল, এবং তাহলে এই সময়টা আমাদের নষ্ট হতো না। এবং এখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে যেটা করা হয়েছে ঠিক একই জিনিস 5ম শ্রেণী এবং 8ম শ্রেণীতে করা উচিত। ওই যেটা বললাম, ওরা আইজেন,
ওরা হচ্ছে ইনফরমেশন জেনারেশন। দুটো জিনিস দেখেন, একটা সরকারি একটা বেসরকারি। জি। বেসরকারিগুলো চলছে, সরকারিটা চলছে। এবং কোনো সেটাই সমস্যা নাই। বলবো। এবং ইউজিসি বেসরকারিরা শুধু তাই না, এমন হয়েছে যে যখন ফাইনাল এক্সাম শব্দটা ব্যবহার করা যেত না, সেই জন্য দেখা গেছে যেসব প্রতিষ্ঠানে ক্লাসগুলো চলছিল তারা অনেক অনুরোধ করে বা বিভিন্ন কৌশলে ইউজিসির সঙ্গে জি। আলাপ করে যে আপনারা অনুমতি দেন, আর যদি নাও দেওয়া হয় এটাকে আমি একটি পজিটিভ মুভ হিসাবে নিচ্ছি যে ফাইনাল এক্সাম এই টার্মটা ইউজ না করে সামহাউ ওভারঅল অ্যাসেসমেন্ট। জি। তার মানেটা কি? সামহাউ দে হ্যাভ ম্যানেজ টু কন্টিনিউ দেয়ার কন্ট্রিবিউশন টু দি এডুকেশন সেক্টর। তো আমি সেই জন্য বলছি যে আমি ধন্যবাদ জানাই এবং অতি দ্রুত এটা করতে হবে। এবং যারা পুরনো জেনারেশন, জি। আপনারা ভুলে যাবেন না ওরা আইজেন জি। আইজেন কথাটা আমি দুবার বললাম এই জি, জি। জন্য, এরা ইনফরমেশন জেনারেশন এবং এদের সম্পূর্ণভাবে আলাদা একটা ক্ষমতা এবং ওদের ওই প্রযুক্তি জ্ঞানটা জি। আছে। ওদেরকে জাস্ট আপনারা শুরু করিয়ে দেন, দে নো হাউ টু গেট ইট ডান। জি, আবারও এদিক থেকে যেতে চাই, করে শেষ পালা, 1.5 মিনিট সময় পাবেন। জি। শেষ কথা কি বলবেন? না, শেষ কথা বলবো যে আমাদেরকে বিশেষজ্ঞরা যেভাবে বলছেন সেটা ঠিকই বলেছেন। তারা যে দিক নির্দেশনাগুলো দিচ্ছেন সেগুলো যদি আমরা পালন করতে পারতাম, অবশ্যই এই কোভিডের হাত থেকে আমরা নিস্তার পেতে সক্ষম হতাম। কিন্তু আমরা সেই বিধিনিষেধগুলো ইম্পোজ করতে পারছি না, মানছি না। জনগণের এই সক্ষমতাটুকুই নাই যে ওই ওই নির্দেশনাগুলো পালন করে তার জীবিকাটা নির্বাহ করা। যারা জীবিকার জন্য বাইরে আসছে তারা সবাই খেটে খাওয়া দরিদ্র মানুষ, এবং তাদের ভিতরে সচেতনতা কম। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও তাদের সচেতনতাটা কম, তারা মাস্ক পরতেও তাদের সচেতনতাটা কম। এবং ফলে আমাদেরকে তেমনি একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে যে এই খেটে খাওয়া মানুষগুলো যেন আর বেশি কষ্ট না পায়, তাদের রোজগারের জায়গাটাকে নিশ্চিত করার জায়গাটা থাকা দরকার। জি। এই জন্যই লকডাউন থাকার পরেও এই অর্থনৈতিক কর্মকাণ্ডটা চালু রাখার জন্যই ঈদের সময়ে একটা শিথিলতা এসছে। আমি মনে করি যে একটা বাস্তব সিদ্ধান্ত হয়েছে। জি। আমাদের ভয় থাকার পরেও এই ভয়টাকে সাথে নিয়েই আমাদের জীবিকাটা চালু রাখার দরকার। জি। এবং শেষ কথা আবার আমি বলবো, কয়েক মাস ধরেই বলছি যে পুলিশকে শুধুমাত্র মাস্ক পরানোর কাজে তাদের শক্তিটা নিয়োজিত করার দিকে ধাবিত করা হোক। জি, শেষ কথা আপনি কি বলবেন? সঙ্গে যদি এইটুকু একটু অ্যাড্রেস করেন যে মানুষগুলো বাড়ি যাচ্ছে তারা ফিরবে কি করে 23 তারিখের মধ্যে, ঈদ 21 তারিখে, ছোট করে। জি। কোনো বিষয়ে সরকারি নিয়ন্ত্রণ বেশি প্রয়োগ করা ঠিক না, সোজা কথা। যাচ্ছে যেভাবে আসবে সেইভাবে এই নীতিতেই থাকুন, দেখবেন ঠিকই চলে আসছে। আমাদের এত চিন্তা ভাবনা করতে হবে না, বুঝতে পারছেন? 23 তারিখ আর 33 তারিখ কিছুই না। যারা গেছে তারা জানে কিভাবে যেতে হয়, তারা এটাও জানে কিভাবে ফিরে আসতে হয়। মাঝখান থেকে খামাখা এই সমস্ত কড়াকড়ি এই সমস্ত করতে গিয়ে না, এই জন্য কি যে শিথিলতাটা একটু বাড়ানোর দাবি অনেকেই করছে, আপনি কি? কিচ্ছু দরকার নাই, এমনি শিথিল হয়ে যাবে, এমনি শিথিল হয়ে যাবে। দেখে আসতেছি গত 1 বছর ধরে কি দেখলেন জি। আপনারা? তাহলে পরে, কারণ আমরা যখন সিদ্ধান্তগুলো নিচ্ছি জি। তখন গোড়াতেই তো আমরা একটা ভুল করতেছি, যেটা জি। একদম, এটা কিন্তু আমি উইথ অল অথরিটি বলতেছি, মানে আমার অভিজ্ঞতা থেকে আর কি। আমরা মনে করতেছি যে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়, অতএব সব জ্ঞানের ভান্ডার আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে বা স্বাস্থ্য অধিদপ্তর, জি। আমি শিক্ষা মন্ত্রণালয়, ইত্যাদি ইত্যাদি আর কি। জি। উচিত ছিল যেটা, জি। যে সকলকে ডাক দিয়ে নিয়ে সেই প্রথমে জায়গাটিতে, জি। গোড়াতেই জি। সবাইকে ডাক দিয়ে, আজ পর্যন্ত দেখুন কোভিডকে মোকাবেলা করার জন্য কোন রকমের সর্বদলীয় সেটি বা হয়নি। সবাইকে নিয়ে জি। ডাক্তার, জি। বৈজ্ঞানিক বা এই সেই ইত্যাদি মানে সমস্ত সকলকে নিয়ে এগোবার কথা আপনি বলছেন। জি, এক, জি। আর দ্বিতীয়ত তো ঠিক তেমনি এটা নিয়ে আবার রাজনীতি হচ্ছে, যে রাজনীতি যেন না হয়, যে যেন আজকে না আর হয়। সময় দিতে পারছি এই না। আচ্ছা ঠিক আছে, জি, শেষ করে দিচ্ছি। জি। রাজনীতি না করে পরে জি। সব কটা রাজনৈতিক দলকে নিয়ে বসে আসেন, জি, ভাই বসে জি। এক কাপ চা খাই। জি, নিয়ম অনুযায়ী 30 সেকেন্ড আপনি। আচ্ছা, সেটা হচ্ছে যে যেহেতু কোভিডের এই সিরিয়াস সময়ে সবাই বাড়ি গেছে, জি। সেই জন্য ওই যে গরুর যে বিষক্রিয়া, বিশেষ করে রোগাগ্রস্ত গরু যেন না থাকে, মানুষ যেন আরো ক্ষতিগ্রস্ত না হয়, এটা সরকারিভাবে আসলে নজরদারি করা উচিত, যাতে করে রোগাগ্রস্ত গরুগুলো না কিনে মানুষ। জি। এটুকু সাহায্য করা উচিত। জি, ইচ্ছে করে আপনার কাছে এলাম যাতে আপনি স্বাস্থ্যবিধি সহ যাবতীয় বিষয়ে একটি ন্যাশনাল আপিল
করতে পারেন এবং টিকার বিষয়টি যদি 30 সেকেন্ড বলে এই জায়গাটিতে আসেন। না, একটা জিনিস হচ্ছে যে মানে আসার কোনো খবর দেবেন কিনা টিকার বিষয়ে? প্রথমে যেটা বললাম যে কি আশা করবো, আমরা আশা করবো যে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বেশি অ্যাক্টিভ হয়ে এতদিন পর্যন্ত যেসব এগুলো আছে যেমন ডিএনসিসি অন্যান্য কতগুলো হাসপাতাল আছে এগুলো যেন ওরা প্রোঅ্যাক্টিভলি তাড়াতাড়ি এবং দেশব্যাপী যেন হাই ফ্লো অক্সিজেন এগুলো যেন আমরা মজুত কি করে। বিত্তবানদের এই জায়গাটিতে আহ্বান মানে জানিয়েও তো সুফল মিলছে না আর কি। না, সুফল মিলছে না, বিত্তদের ট্রাস্ট, ওই যে বললাম যে ট্রাস্ট, জি জি বুঝতে পেরেছি। ল্যাক অফ ট্রাস্ট এটা হয়ে গেছে। আর হচ্ছে ভ্যাকসিন যাই আমরা পাই, জি ভ্যাকসিন কিন্তু 1 মাস 2 মাস পরে আসলে আমাদের বেশি লাভ হবে না। এখন যেগুলো পাচ্ছি এগুলো যেন হাইয়েস্ট রিস্ক, যাদের মারা যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বহন করে, ওদের কাছে যেন ভ্যাকসিনটা যায়, এই জিনিসটা করা দরকার। আর হচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা এডুকেশন এবং হেলথ এই দুটা যে টোটাল ডিজারেট, এবং আমরা যে এটা র্যাপিডলি রেসপন্স করতে পারার মতো কোনো ক্যাপাসিটি নেই, এটা যে আমরা দেখলাম, এটার থেকে যেন আমরা উত্তরণ করতে পারি ভবিষ্যতে, এটার থেকে যেন লার্ন করে আমরা ফিউচার জেনারেশনকে কিছু দিয়ে যেতে পারি, এটা হবে। জি, আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। অনেকগুলো বিষয় নিয়েই আপনারা অল্প সময়ে কথা বললেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমরা প্রত্যাশা করি আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনাকে নিশ্চয়ই আমরা রুখে দিতে পারবো। যে কথাগুলো আমাদের সম্মানিত আলোচকরা বললেন, প্রতিনিয়তই আমরা এই বাণীগুলো, এই কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দেবার চেষ্টা করছি। আসুন সচেতন হই, সচেতনতার কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।